2 বছর পর আবার মাধবের ঋতুর সাথে দেখা হয়। মাধব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋতুর দিকে। 2 বছরে কত বড় হয়ে গেছে সে। আগের থেকে অনেক পরিবর্তনও এসেছে ওর মাঝে। মাধবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঋতু বলে উঠল, এই যে মিস্টার, এমন করে কি দেখছেন? ঋতুর কথা শুনে মাধব হকচকিয়ে উঠে আমতা আমতা করে বলে, কই, কিছু না তো। কিছু না হলেই ভালো। অন্যের আমানতের দিকে অমন করে ড্যাব ডেপিয়ে তাকিয়ে থাকা তো ঠিক না। মাধব কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। অন্যের আমানত মানে? ঋতু একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী মাসেই বিয়ে, তাই বললাম। ঋতুর কথা শুনে মুহূর্তেই মাধবের মুখটা মলিন হয়ে গেল। অজান্তেই চোখ দুটো ভিজে এলো। মাথা নিচু করে বলল, সত্যি কি বিয়ে করে নিচ্ছেন, নাকি আমাকে মুরগি বানাচ্ছেন? আপনাকে আবার মুরগি বানাবো কি করে? আপনি তো হলেন মুরগা। বলেই আবারও ফিক করে হেসে দিল ঋতু। মাধব অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর মিষ্টি হাসিটার দিকে। ঋতু আগের তুলনায় অনেক বেশি মোহনীয় হয়ে উঠেছে। চাইলেও চোখ ফেরাতে পারছে না মাধব। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, আপনি আগের থেকে অনেকটাই পাল্টে গেছেন। যেমন? এই যে আগের মতো আর হুটহাট করে কথায় কথা রেগে যাচ্ছেন না। ঋতু মাধবের কথা শুনে চোখ দুটোতে দুষ্টু ভাব এনে ভ্রু নাচিয়ে বলল, কি চান নাকি আবার আগের মতো দেখতে? এই না, একদম না। আগে সেই ধানি লঙ্কার উপরে নেবেন না প্লিজ। মনে মনে বলতে লাগলো, তোমার সেই ধানি লঙ্কার রূপটাই যে আমাকে পাগল করেছিল। আমি তো একেবারেই মরেছি তোমার এই রূপের জ্বলন্ত আগুনে। আর মেরো না প্লিজ। তুমি তো এখন অন্য কারো বাগদত্তা। কি করে নিজেকে কন্ট্রোলে রাখবো বলো? আমার যে আর শক্তি নেই তোমার সেই রূপের ঝাঁজ নেবার মতো। আমি যে বেঁচে থেকেও মরে যাব। মাধবের 5 বছর আগে সেই ধানি লঙ্কার ছাঁচের কথা মনে পড়ে গেল। চলুন এখন একটু ঘুরে আসি 5 বছর আগের সেই ঘটনা থেকে, যেদিন মাধব আর ঋতুর প্রথম পরিচয় হয়েছিল। জিজু, কলকাতায় কে কে এসেছে? কাকিমা আর ভাইবোন, 3জন, মোট 3জন। কে? মিতুদি এসেছে? মিতুকে মাধব চিনত, কারণ মিতু ওর বোনের বিয়েতেও এসেছিল। না, তবে তার ছোট 2 বোন ও ভাই এসেছে। মাধব খুব উৎসুক গলায় প্রশ্ন করল, তা কই আপনার বোনগুলো? মেজো বোনটা জুমুদের সাথে আছে, তবে সাবধান, সে কিন্তু মিতুর মতো না, ওর উল্টো, একেবারে ধানি লঙ্কা। মাধব একটা দুষ্টু হাসি দিয়ে বলল, তবে তো একবার বাজি দেখতে হয়। ওই একদম না, পরে কিছু হলে আমাকে আবার বলতে আসিস না, এটা কিন্তু আগেই বলে রাখলাম। বিয়ে বাড়ির চারপাশে মানুষের হট্টগোল। ঋতু ওর বোনের সাথে বসে আছে। সে তখন 7-এ পড়তো, আর মাধব এইচএস ক্যান্ডিডেট। বিয়ে বাড়ির ফটো সেশনের কাজটা ওর ওপরেই পড়েছে। বর কনের পিক তুলে মাধব ঋতুদের কাছে গেল। এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসলো। জুমুদি, কেমন আছেন? জুমু ভালো আছি বলে ওর সাথে টুকটাক কথা বলতে লাগলো। কথার এক পর্যায়ে মাধব ঋতুকে দেখিয়ে জুমুকে জিজ্ঞেস করলো, জুমুদি, উনি কে? ওনাকে থেকে চিনতে পারছি না। ও আমার কাকাতো বোন, কলকাতা থেকে এসছে, মিতুদির ছোট বোন। হাই, আমি মাধব। বলেই হাতটা বাড়িয়ে দিল। ঋতু মুখ বেঞ্চি কেটে অন্য পাশে তাকিয়ে বসে রইল। তা দেখে মাধবও একটা মুচকি হাসি দিয়ে বলল, জিজু ঠিকই বলেছে, আসলেই একটা ধানি লঙ্কা। তবে মিস ধানি লঙ্কা, আপনাকে কিন্তু তেঁতুলের সঙ্গেই বেশি মানায়। মাধব কথাটা কিছুটা জোরেই বলেছিল, তাই সবাই শুনে ফেলেছে। জুমু বলল, তা তেঁতুলটা কে শুনি? মাধব ঋতুর দিকে চেয়ে থেকেই আনমনে বলে উঠল। কে আবার? আমি। মাধবের এমন ভাবনাশীল কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। সবাইকে হাসতে দেখে মাধব লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে ঋতু ওর বোনের সাথে বসে আড্ডা দিচ্ছে, আর ঠিক তখনই এন্ট্রি নিল মাধব। ওকে দেখে ঋতু মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। ঋতুর এমন ভাব দেখে মাধব চট করে ওর গা ঘেঁষে বসে পড়ল।
ওদের কাণ্ড দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে ঋতুকে খাপাতে লাগলো। আর ঋতু রাগে গজগজ করতে করতে সেখান থেকে উঠে চলে গেল। জুমুদি, আপনার বোনটা কিন্তু সেই ইয়াপ পর একটা ক্রাশ খাইছি। থাক ভাই, আর খাইও না। ও যে জেদি মেয়ে, পরে কিন্তু বাস দেবে। উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। মাধব ঋতুকে যেখানেই দেখে সেখানেই গিয়ে উপস্থিত হয়। গলায় সব সময় ক্যামেরাটা ঝোলানো থাকে, সুযোগ পেলেই হুটহাট একটা করে পিক তুলে নিয়ে নিচ্ছে। ঋতুর আগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই যে মিস্টার, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে হ্যাংলার মতো শুধু আমার পিছন পিছন ঘুরছেন আর পিক তুলছেন? আর একবার যদি পিক তুলেছেন তবে তবে এই হাঁড়িটা আপনার মাথায় ভাঙো কিন্তু। যান, দূরন আমার সামনে থেকে। মাধব ঋতুর এমন ধানি লঙ্কার রণচণ্ডী রূপ দেখে আর কোনো কথা না বলে সাইড কেটে পড়ল সেখান থেকে। পরের দিন ঋতু একটা রুমে বসে চুল আঁচাচ্ছে। মাধবও কি কারণে যেন সেই রুমের দিকে যায়, আর তা দেখে চুমু দরজাটা লক করে দেয়। ঋতু মাধবকে দেখে এবং দরজার শব্দ শুনে চিৎকার করে কেঁদে ওঠে। আগের এই কথাগুলো মনে করে মাধব ফিক করে হেসে দিল। তা দেখে ঋতু বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো, এমন বোকার মতো হাসছেন কেন? এই দিন দুপুরে কি স্বপ্ন দেখছেন নাকি? না, আপনার কথা ভাবছি। তখন কি ভয়ঙ্কর ভাবে না ওর পড়ে গেছিলেন? আচ্ছা, এখনও কি আগের মতো রাগটা আছে? সত্যি করে বলবেন কিন্তু। জানি না, তবে আপনি চাইলে কি দেখাবো নাকি? আরে না না, দরকার নেই। তবে খুব আফসোস হয়। কেন? তখন তো বুঝিনি, এখন যদি হতো তবে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম আপনাকে। মাধব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি লাভ, বাদ দিন সব কথা। মাধব একটা সিরিয়াস ভাব নিয়ে বলল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা বলুন? কথা দিন আগে যে আপনি রাগ করবেন না। ঠিক আছে, রাগ করবো না। কি বলবেন বলুন। জানেন ঋতু, বিয়ে বাড়িতে আপনার সাথে মজা করতে গিয়ে কখন যে সত্যি সত্যি আপনাকে ভালো লাগে, আপনার প্রতি ভালোবাসা জন্মেছে আমি বুঝতেই পারিনি। তবে যখন বাড়ি ফিরলাম ঠিক তখনই বুঝতে পারলাম আপনি আমার কি ছিলেন, কতটা হৃদয় জুড়ে ছিলেন। বিশ্বাস করুন, একটা দিনও আমি ভালোভাবে কাটাতে পারিনি। সবসময় আমার চোখের সামনে আপনার সে রাগে মুখটা ভেসে উঠত। নিজেকে পাগল পাগল লাগতো। পরীক্ষাটাও ভালো করে দিতে পারিনি। আমার জীবনটা আপনি এলোমেলো করে দিয়েছেন। ঋতু দুষ্টুমির ছলে বলে উঠল, লে হালুয়া, আমি আবার কি করলাম? আমি আবার কখন কিভাবে আপনাকে পাগল করে দিলাম? মাধব একটা দীর্ঘশ্বাস ফেলে ঋতুর দিকে তাকিয়ে বলল, কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে কয়দিন পরে বাসবো। ভালো, তাই তো বুঝতে পারবেন না ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট কেমন। তো কলকাতা থেকে চলে গিয়েছিলেন কেন? যদি বলি আপনার জন্য। ঋতু বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল। মানে? মাধব আবেগ মাখানো কণ্ঠে ঋতুর চোখে চোখ রেখে বলতে লাগলো, জানেন ঋতু, আপনি যখন স্কুলে যেতেন আমি প্রতিদিন পোস্ট অফিসে আলে দাঁড়িয়ে আপনাকে দেখতাম। খুব করে চাইতাম মনের সব কথাগুলো বলতে, আলতো করে আপনার হাতটা স্পর্শ করতে, কিন্তু আফসোস কেন জানি আমি সেটা করতেই পারিনি। একটি বারও তো সামনে আসতেন না? বিবেক বারবার বাধা দিত। জানেন কত রাত নির্ঘুম কাটিয়েছি, কতটা নোনা জল ঝরেছে দু চোখের কোণ পেয়ে। তার একমাত্র সাক্ষী শুধু আমার মাথার নিচের বালিশটাই ছিল, কারণ সেই তো একমাত্র আমার পাশে ছিল। শুষে নিয়েছিল উষ্ণ জলগুলো। কাউকে বুঝতে দিইনি, আমি যার পারছিলাম না। তাই তো আমি পালিয়ে গেছিলাম আপনার থেকে, আপনার শহর থেকে। কিন্তু তবুও পারিনি আপনাকে ভুলে থাকতে। আপনি যে আমার নেশায় পরিণত হয়ে গেছেন। মাধবের এমন আবেগ মাখানো কথা শুনে ঋতুরও চোখ দুটো ভিজে আসলো। মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেই তো এলেন, বড্ড বেশি দেরি করে ফেলেছেন। যখন কোনো অপশানই খোলা নেই আমার কাছে, কেন তখন বলেননি? কেন কাছে টেনে নেননি? বলুন, উত্তর দিন। ফুলদার কাছে শুনেছি আপনি নাকি মেজদার কাছে আমি ধানি লঙ্কা শুনে
আমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিলেন, তাই তো ব্যাপারটা সিরিয়াসভাবে নিইনি। সত্যি কথা বলতে কি, ভালোবাসা কি তখন সেটা বুঝিনি। সরি আপনাকে এতটা কষ্ট দেবার জন্য। মাধব একটা মলিন হাসি দিয়ে বলল, সরি বলার দরকার নেই, এটাই যে নিয়তি। মাধব ঋতুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ওদের বাড়ির থেকে। আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা ছিল না তার। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলো, হায় রে নিদারুণ বিধি, যাকে চাই তাকে পাই না। সে যে সোনার হরিণ, তাকে শুধু কল্পনাই করা যায়, বাস্তবে ছুঁয়ে দেওয়া যায় না। ভালোবাসা কি শুধুই কষ্ট দেয়? কেন আপন মানুষটাকে কাছে পেয়েও হারাতে হয়? আজ ঋতুর বিয়ে। মাধব নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আকাশের দিকে তাকিয়ে আছে থালার মতো পূর্ণ চাঁদটার দিকে। তাকাতেই ভেসে উঠল ঋতুর হাসি মাখা মুখখানি। ঋতুর একটা ছবি বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে। কান্নারা যে আজ বাঁধন হারা, অঝোর ধারায় ঝরছে শ্রাবণের ঘন বরিশনের মতো। থামাতে চাইলেও সে পারছে না। কিছুক্ষণ পরে তার প্রেয়সী হয়ে যাবে অন্য কারোর। কি করে বাঁচবে সে? কাকে নিয়ে বাঁচবে? কেন সে তার হলো না? তবে কি তার ভালোবাসায় কোনো কমতি ছিল? সব কিছু থেকেও সে আজ নিঃস্ব। এই নিঝুম রাতটাই যে আজ তার কাছে সবচেয়ে আপন। আপন মনে বলে উঠল মাধব। তুমি তো পূর্ণিমায় স্নিগ্ধ আলোচনা রূপালী পূর্ণচন্দ্র, যাকে দেখা যায়, মনের কথাও বলা যায়, কিন্তু ছুঁয়ে দেওয়া যায় না। তুমি তো শীতের সকালে বিন্দু বিন্দু ঘাসের ওপর জমে থাকা শিশির কণা, যাকে কিছু সময়ের জন্য আটকে রাখা যায়, সব সময়ের জন্য না। তুমি তো ভোরের ফোঁটা গোধূলিতে ঝরে পড়া কোনো এক রক্তচাপা, যাকে শত যত্নেও ধরে রাখা যায় না। তুমি তো সুনীল আকাশে হঠাৎ ভেসে ওঠা সাতরঙা রামধনু, যাকে ক্ষণিকের জন্য দর্শন করা যায়, সর্বক্ষণের জন্য না। তুমি তো হৃদয় স্পর্শী কোনো মাতাল করা বাঁশির সুর, যা নির্দিষ্ট কারোর জন্যই বাজে, শুধু আমার জন্য না।